কারণ আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম অনেক স্পেশালি যারা তরুণ বক্তা ছিলেন তারা এই কথাটা বারবার করে বলেছেন যে ৭১-এর পর মানে মহান মুক্তিযুদ্ধের পর ৭২ থেকে ২০২৪ পর্যন্ত আমাদের ফরেন পলিসি কন্টিনিউয়াসলি নতজানু ফরেন পলিসি ছিল এবং ফেইলিয়ার ছিল। আমি এইটা এগেন, ওনারা তরুণ, ওনারা গত ১৬ বছর বড়ভাবে অভিজ্ঞতা করেছেন এবং গত ১৬ বছরে আমি ওনাদের সাথে পুরোপুরি ভাবে একমত। বাংলাদেশের ফরেন পলিসি নতজানি ফরেন পলিসি ছিল। বাংলাদেশ একটা একটা দেশের রিজিনাল হেজেমনির যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের বড় একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল এবং সেই কারণেই কিন্তু বিশালভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থান হলো। কিন্তু তাই বলে ৭২ থেকে ২০২৪ বাংলাদেশের ফরেন পলিসি নতজানু ফরেন পলিসি ছিল, এটা ভুল। ১ নম্বর, ৭২ থেকে ৭৫ বাংলাদেশের উপর দিয়ে অনেক কিছু গেছে, আমাদের কোনো বন্ধু ছিল না, কোনো ওয়েস্টার্ন দেশ আমাদের বন্ধু ছিল না, মুসলিম দেশ আমাদের বন্ধু ছিল না। তখন আপনার ফরেন পলিসি কতখানি বা শক্তিশালী হতে পারে। এবং তারপর ৭৫ আরেকটা গণ অভ্যুত্থানের পর আমরা দেখলাম স্পেশালি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন দায়িত্ব নিলেন তখন বাংলাদেশের ফরেন পলিসিকে আরো বলিষ্ঠ করবার জন্য এবং অন্য কেউ যেন এই রিজিয়নে হেজেমনি তৈরি না করতে পারে সেইটার প্রচেষ্টায় নতুন একটা উনি একটা কোঅপারেটিভ ন্যাশনাল মাল্টি স্টেট কোঅপারেটিভ একটা সোসাইটি তৈরি করার আঙ্গিকে উনি সার্ক তৈরি করলেন এবং অনেক দূর সার্কের অনেক সার্থকতা আমরা দেখেছি। হ্যাঁ, ইতিমধ্যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বসেছেন যখন, তখন বলেছেন তারা সার্কের থেকে বিমস্টেকে বেশি ইন্টারেস্টেড। বাট যেই সময়টায় সার্ক এসেছিল আমরা অনেক দূর এগিয়ে নিতে পেরেছিলাম। সো আমি জাস্ট ছোট্ট করে এটা বলতে চাচ্ছিলাম যে আমরা সবসময় নতজানু ছিলাম না। গত ১৬ বছর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কিন্তু গত ১৬ বছরকে নিন্দা করার সময় বাকি সবাইকে সবকিছুকে নিন্দা করে ফেললে একটু মুশকিল। স্ট্র্যাটেজিক ফরেন পলিসি নিডস বাংলাদেশের যেহেতু আলোচনায় এসছে, প্রথমত ফরেন পলিসি নিডস কি? সবচেয়ে বড় নিড ফরেন পলিসিতে সবসময় থাকে প্রথমে ডিফেন্স, তারপর ট্রেড। আজকে আমরা আরো অনেক নতুন আঙ্গিক বা মাত্রা এটার সাথে অ্যাড করতে পারি, কিন্তু তবে বড় মাত্রা কিন্তু এই দুটোই থাকে, ডিফেন্স এবং ট্রেড। আজকে নতুন মাত্রা যেগুলো আমরা অ্যাড করতে পারি, কালচারাল, এডুকেশনাল, সফট পাওয়ার, ক্লাইমেট। কারণ বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ যেভাবে বিশ্বকে এফেক্ট করছে তাতে বাংলাদেশ একটা বড় জায়গা রাখে, তাহলে বাংলাদেশ একটা বড় নেতৃত্বের জায়গা রাখতে পারে এই ক্লাইমেট চেঞ্জ জন্য যে পুরো বিশ্ব যেভাবে তৈরি হবে। সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে অনেকগুলো চেঞ্জ আসছে। সাউথ ইস্ট এশিয়াতে অনেক বড় চেঞ্জ আসছে। চায়না যেভাবে এখন সুপার পাওয়ারের দরজায় পৌঁছানো শুরু করেছে, এটার জন্য অনেক চেঞ্জ আসছে। সাউথ চায়না সিজে চায়নার যে কন্ট্রোল, এটার জন্য চেঞ্জ আসছে। বিআরআই এর জন্য চেঞ্জ আসছে এবং এইটাকে কাউন্টার করবার জন্য নতুন নতুন যত ধরনের আপনার কালেকটিভ ইনিশিয়েটিভস তৈরি হচ্ছে ডিফেন্সের জন্য, কোয়াড বলেন বা যেটাই বলে, বা আমরা রিজিয়নাল যেটা বিমস্টেক যেটা নিয়ে কথা হয়েছে বা কি বলে না, যতগুলোই আমরা করছি এই সবগুলো একটা ইম্প্যাক্ট আছে। So Southeast Asia that becomes important. ASEAN becomes important because ASEAN trading bloc হিসেবে চায়নার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আবার ASEAN দেশগুলো তাদের ডিফেন্স প্যাক্টের জন্য বা তাদের ডিফেন্স ইনিশিয়েটিভস গুলোর জন্য তারা চায়নার বিরোধিতায় দাঁড়াচ্ছে, কারণ এই সাউথ চায়নার সেই প্রবলেমগুলো। উল্টো দিকে আমরা যদি সাউথ এশিয়াতে আসি, সাউথ এশিয়াতে পাকিস্তান becomes an important player here বা sort of an important entity here, কারণ পাকিস্তান এই যে দুটো বড় দিকে ভিন্ন এন্টিটি, একটা গ্লোবাল সুপার পাওয়ার ফর দ্য লাস্ট 100 ইয়ার্স আর একটা ইমার্জিং সুপার পাওয়ার চায়না, এই দুটোর সাথে বন্ধুত্ব করে তারা মাঝখানে পথ চলতে চেষ্টা করছে। এবং পাকিস্তান আবার আফগানিস্তানের সাথে তাদের যে পুরনো বন্ধুত্ব, কারণ শত্রুতা, এই ঘটনাগুলো কিন্তু ওই আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত বা মায়ানমার বলেন এই পুরো বেল্টে বড় ইম্প্যাক্ট রাখছে। সো সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে কারেন্টলি অনেকগুলো জিনিসপত্র চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জগুলোর ইম্প্যাক্ট বাংলাদেশের উপর বড়ভাবে পড়ছে। জুলাই আন্দোলনে যে আমরা সার্থকতা পেয়েছি, এক মুহূর্তের জন্য চিন্তা করবেন না যে গ্লোবাল কোন জিওপলিটিক্যাল কারেন্টস ছাড়া আমরা শুধু সার্থকতা পেয়েছি। এই যে সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়াতে যা কিছু হচ্ছে এগুলোর একটা বড় প্রভাব ছিল। মানে আপনারা যদি একদম পুরনো চলে যান, যে ওই যে আপনার পলাশির যুদ্ধ, কারণ কেউ একজন বলছিল গান পাউডারে পানিতে ভেসে গেছে, তো সেটা তো আমাদের পলাশির যুদ্ধের গল্প থেকে শুরু। কিন্তু এই পলাশির যুদ্ধ যদি চলে যান, কোনোটাই জিওপলিটিক্যাল কোনো আন্ডারকারেন্ট ছাড়া হয়নি। আজকেও আমাদের জুলাই আন্দোলনও আমাদের সার্থকতা বা আমাদের সফলতা জিওপলিটিক্যাল আন্ডারকারেন্ট ছাড়া হয়নি। তো এখন এই যে এই চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস গুলোতে আমরা আমাদের পলিটিক্যাল বা আমাদের ফরেন পলিসির অ্যালাইনমেন্ট কিভাবে করতে পারি, এখানে অনেক আলোচনা এসছে। সবার বন্ধু কারো শত্রু না, এগুলো সুন্দর ন্যারেটিভ অবভিয়াসলি, এবং যখন আমরা কথা বলবো তখন এই ন্যারেটিভ গুলোই দেবো। আমরা হয়তো যখন আমরা পলিসি বানাবো তখন এই ন্যারেটিভের ভিত্তিতে পলিসি বানাবো না, কারণ ফরেন পলিসি সবসময় প্র্যাগম্যাটিক, শুধু আমার না ভাই, সবার। এবং ওই ৭২-৭৩ সালে যখন শেখ মুজিব প্রথম বলেছিল সবার বন্ধু কারো শত্রু না, কারণ তার কোনো অপশন ছিল না ভাই, কে কাউকে শত্রু বানালে করবেটা কি?
আজকে আমরা এখানে বসেও এত সাহসিকতার সাথে বলতে পারি না আমরা কাউকে শত্রু বানাবো না। আমাদের দেশে অনেকেই বলে সেভেন সিস্টার্স ছিঁড়ে নিব, এইটা ওইটা করে ফেলবো। আমরা হিসাব করছি যে আমরা যদি কোনো দেশের সাথে এখন শত্রুতা করে, এখানে আমরা করছি না সেটা না, এবং আমাদের যে নিজেদের সলিড স্ট্যান্স নিতে হবে না সেটা না, কিন্তু আমরা যদি কোনো একটা দেশের সাথে শত্রুতা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের হেজেমনি সৃষ্টির চেষ্টার জন্য বাংলাদেশে 16 বছর গণতন্ত্র ছিল না, যাদের হেজেমনি সৃষ্টির ইনস্ট্রুমেন্ট শেখ হাসিনা সরকারের জন্য হাজার হাজার জনতার রক্ত দিতে হয়েছে। এখানে আজকে অনেকে আছেন যারা জুলাই আগস্ট মাসে রক্ত দিয়েছেন বা তার আগে 10-15 বছর ধরে অত্যাচারিত হয়েছেন। এটা যেমন সত্যি, কিন্তু আবার এই মুহূর্তে ভারতকে আমরা ঠেলা দিয়ে ভারতের সাথে যুদ্ধ লাগাবো, এইটা কোনো সঠিক মস্তিষ্কের কাজ না। প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করতে হবে। আমরা যদি প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করি, ভারতের সাথে আমাদের ট্রেড রিলেশন, এই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রেড এন্ড ডিফেন্স। ভারতের সাথে ট্রেড রিলেশন, ডিফেন্স রিলেশন দুটোই ইম্পর্টেন্ট। ভারতের সাথে আমাদের $14 বিলিয়ন কাছাকাছি ট্রেড ডেফিসিট আছে। চায়নার সাথে ট্রেড রিলেশন, ডিফেন্স রিলেশন দুটোই গুরুত্বপূর্ণ। চায়নার সাথে আমাদের অলমোস্ট $23 বিলিয়ন ডেফিসিট আছে। আমরা যখন কথা বলি ডেফিসিট বলে শুনতে অটোমেটিকলি খারাপ লাগে। ডেফিসিট আছে কারণ আমি কিনি বেশি ভাই, এটা আমাদের উপরে। আমরা কেন, এবং এখানে আমার আগে কয়েকজন বক্তা এগুলো নিয়ে কথা বলেছেন, যে আমরা কেন আমাদের ট্রেড ইন্টারেস্ট গুলো ডাইভার্সিফাই করিনি। এটা আমাদের দায়িত্ব ডাইভার্সিফাই করা। আমরা যদি ডাইভার্সিফাই করতে পারি এবং আমরা যদি আমাদের পারচেজিংও ডাইভার্সিফাই করতে পারি, তাহলে আজকে হয়তো ভারতের কাছে আমি আটকে থাকবো না $14 বিলিয়ন ট্রেড ডেফিসিট, হয়তো চায়নার কাছে আটকে থাকবো না $23 বিলিয়ন ট্রেড ডেফিসিট। এগুলোতে আমাদের বদল আনতে হবে। এগুলোতে বদল আনতে হলে আমরা কি কি ভাবে যেতে পারি? রিজিওনাল কোঅপারেশন। আমাদের যতগুলো ঝামেলা আছে, আমি মনে করি এবং এনডিএম আমার পার্টি থেকে আমরা মনে করি যে রিজিওনাল কোঅপারেশন আমরা যত বাড়াতে পারি, এবং আমাদের ওই যে সফট পাওয়ার, কালচারাল পাওয়ার, এডুকেশন, এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি, কারণ ডিফেন্সের রাতারাতি আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। এই মুহূর্তে আমাদের এয়ারফোর্স বলেন বা যে কোনো কিছু বলেন, আমি জাস্ট বাস্তবতার কথা বলছি, নিজেদেরকে ছোট করার কথা বলছি না, নিজেদের মধ্যে কথা বলছি, কিন্তু বাস্তবতার কথা বলছি। এই মুহূর্তে অলমোস্ট ফেইলড স্টেট মিয়ানমারের সাথে আসলে টেক্কা দেওয়ার মিলিটারি শক্তি আমাদের নাই এই অবস্থায়, এবং এটার জন্য ব্লেমেবল, কালপেবল শেখ হাসিনা সরকার, কালপেবল শেখ হাসিনা সরকার। খরচ অনেক করেছে, কিন্তু বাংলাদেশের কোন অবকাঠামো কত শক্তিশালী করে নাই, তার মধ্যে এডুকেশন করে নাই, অন্য কিছু করে নাই। একটা জিনিস ভুলে যায় না, ডিফেন্সও কিন্তু করে নাই। আমরা ডিফেন্স নিয়ে খুব কম কথা বলি, কিন্তু ডিফেন্সও সেই শক্তিশালী করে নাই। তো এখন মিয়ানমারের সাথে যদি টেক্কা দেওয়ার মতো আমার ডিফেন্সের শক্তি না থাকে, তাহলে অন্য কাকে আর? মিয়ানমার ইজ আ ফেইলড স্টেট বেসিক্যালি। কালকে পরশু যে কোনো সময় ভেঙে যাবে, 4-5 ভাগে ভেঙে যাবে। তখন আমাদের আরেকটা ঝামেলা আসবে যে শানের কি হবে, রাখানের কি হবে, এই স্টেটগুলোর কি হবে, তখন আমাদের উপর আরেকটা ঝামেলা আসবে। এটার জন্য আমাদের তৈরি হতে হবে। তো এই জায়গাগুলোতে আমরা যদি ডিফেন্সেও যেতে চাই, আমরা ডিফেন্স অ্যাটাক কার সাথে করবো? এই মুহূর্তে ডিফেন্স বিকামস ক্রিটিক্যাল অ্যান্ড ডিফিকাল্ট। আমরা এখন যদি চায়নাকে বলি, কথার কথা চায়নাকে বলি, ভাই শোনেন, আপনার কাছ থেকে এমনি তো আমরা মাল সামান কিনি, চল আপনি তো পাকিস্তানের সাথে করেছেন না, GF-17 আপনার প্লেন বানাতে দিয়েছেন, মডেল শেয়ার করেছেন, আমাদেরকে দেন। আমাদের সাথে আপনার 4th জেনারেশন জেটও বানাতে হবে না, আমাদেরকে আপনি ট্রেনিং জেট বানাতে দেন। আমরা আমরা সবার তো উই আর ম্যানুফ্যাকচারার্স টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, টেক্সটাইল আর গার্মেন্টস করি, এখন আমরা মিলিটারি ইকুইপমেন্টও যাবো। সাউথ কোরিয়া করেছে না, সাউথ কোরিয়া এখন ওয়ান অফ দ্য বিগেস্ট আর্ম সাপ্লায়ার্স টু দ্য ওয়ার্ল্ড, তারা তো ওভাবেই গেছে। আমাদের গার্মেন্টস তো সাউথ কোরিয়া থেকেই ফার্স্ট আসছে। আমরাও এই রাস্তায় যেতে পারি, কিন্তু এই রাস্তাগুলো যাওয়ার সময় অনেক লম্বা। এখানে আমরা কোন কোন জায়গায় কোঅপারেশন করব? আমাদের দরকার তিস্তার পানি, আমাদের তাহলে এখানে ভারতের সাথে কোঅপারেশন লাগবে। শুধু ভারতের সাথে আমরা যখনই বাইল্যাটারাল ডায়ালগে গেছি, তখন আমরা কোন সময় কোন সরকার ইম্পর্টেন্ট না, কোন সরকারের সময় আমরা বড় কিছু নিয়ে আসতে পারিনি। এখানেই যদি আমরা এখানে মাল্টিল্যাটারাল আপনার ট্রিটিজে যাই বা মাল্টিল্যাটারাল ডিসকাশনসে যাই, তাহলে সেই জায়গাটায় হয়তো আমরা আরো ভালো কিছু সুফল পেতে পারি। এবং একই সাথে আমাদের ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। আমরা ভারতকেও শত্রু বানাবো না, চায়নাকেও শত্রু বানাবো না, কিন্তু কাউকে আবার আমাদের সফরেনিটিতে হাত দিতে দিব না। আমরা এই একজন আই থিঙ্ক ফুয়াদ সাহেব, আমার একজন সহ আলোচক আজকে এখানে কথা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমি কোন স্পেসিফিক রাইটস, ডিফেন্স রাইটস বা পোর্ট রাইটস দিয়ে যদি আমার সুবিধা হয়, তাহলে আমি কেন সেটা দিব না? তাহলে যদি আমাদের দিতে হয়, তাহলে বড় দাগে আসলে আগে আমাদের আলোচনায় বসতে হবে। বাট মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট, আমাদের যদি ফরেন পলিসিতে কোনো ইতিবাচক চেঞ্জ আনতে হয়, তাহলে আগে আমাদের ভেতরের পলিটিক্যাল কনসেনসাস তৈরি করতে হবে। আজকে আমাদের ভেতরে আমরা জুলাই আন্দোলনে যেমন সবাই একত্রিত হয়ে গেছিলাম, সবাই এক ডাকে এক কথা বলছিলাম, ডাজন্ট ম্যাটার যেটা নাগরিক কমিটি তাদের নাম, এনডিএম তাদের নাম, বিএনপি তাদের নাম, আর কি তাদের নাম, এই নামটা ম্যাটার করেনি। আমরা সবাই একসাথে একভাবে আওয়াজ তুলছিলাম। আজকে আবার বোধহয় সময় এসেছে যে আমাদের ফরেন পলিসি যদি আমরা সোজা নিতে চাই, যে কোনো কিছু যদি আমরা এখন ঠিক করতে চাই, তাহলে আমাদের ওই কনসেনসাস আবার তৈরি করতে হবে।
এবং এই কনসেনসাস তৈরি করার দায়িত্ব বারবার করে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে দোষারোপ করলে হবে না। কারণ এই কনসেনসাস তৈরি করার দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় কথা শুনি, এই সরকারের ম্যান্ডেট, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট এই রিফর্ম করা, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট এইটা করা ওইটা করা। না ভাই, এত কোনো কিছু চিন্তা করে 5 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারকে দাওয়াত দেওয়া হয় নাই, এত কোনো কিছু চিন্তা করে 8 তারিখে তাদের ওট দেওয়া হয় নাই, এত কোনো বিশাল ম্যান্ডেট তাদেরকে দেওয়া হয় নাই। সরকারের একটা শূন্যতা ছিল, এই শূন্যতা পূরণ করবার জন্য যত শীঘ্রই সম্ভব একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল এবং তাদেরকে এটা দেওয়া হয়েছে। আর আপনি যদি রিফর্মের ম্যান্ডেট বলেন, রিফর্মের ম্যান্ডেট সবার আছে। বাংলাদেশের 17.5 কোটি জনগণের একজনও বলবেন আপনাকে সে রিফর্ম চায় না। এই রিফর্ম গুলো দরকার, কিন্তু এই রিফর্মের নামে আরো 10টা জিনিস আটকে যেতে পারে না। এবং ফরেন পলিসি যদি সঠিক হতে, প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের সাথে নতুন কোন চুক্তি, নতুন কোন আলোচনার জন্য নির্বাচিত সরকার লাগবে। এখন ফরেন পলিসি নিয়ে আমরা একটু চিন্তিত, ফরেন ট্রেড পলিসি নিয়ে আমরা একটু চিন্তিত। আমরা কোন দেশে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আগামী বছর মানে 2026-এর ভিতরে আমরা গ্রাজুয়েট করব, তখন আমাদের যতগুলো ট্যারিফ আমাদের উপরে পড়বে সেগুলোর জন্য আমরা তৈরি হয়েছি? তৈরি তো হয়েই নাই ভাই। গত 7-8 মাস ধরে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? কারণ ব্যবসা বান্ধব সরকার হচ্ছে না, এবং এই ব্যবসাগুলো তারা বিদেশের কাছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইভেন ইন্ডিয়ার কাছে ব্যবসা হারাচ্ছে। তাহলে এখন যদি এই অবস্থা থাকে, 6 মাস পর বা 1 বছর পর যখন আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা উত্তরণ পাবো, তখন এই ট্যারিফ পড়লে আমাদের কি অবস্থা হবে? এই সবকিছু চিন্তা করে আমাদের আরো বড়ভাবে কনসেনসাস তৈরি করা দরকার। এবং এই কনসেনসাসের ভিতরে ফরেন পলিসি আমাদের কি হবে, আমরা আসলে কি চাই, আমরা ডিফেন্সে কি চাই, আমরা ট্রেডে কি চাই, আমরা সফট পাওয়ার কিভাবে তৈরি করতে পারি, এগুলো বড় দাগে আলোচনা করে আমাদের নতুন স্ট্র্যাটেজিক পজিশনস তৈরি করতে হবে।